আজকের গরমটা আমি নিতে পারছি না জানেন, সেরকম গরম পড়েনি। সকাল থেকে উঠেই কেমন অস্থির অস্থির লাগছে, আর মাথার এই ওপর ভাগটা অবশ হয়ে রয়েছে, ঝিন ধরে রয়েছে, মনে হয় চুপচাপ বসে থাকি, মাথা কাজ করছে না এরকম। কী হলো গো? হ্যাঁ, সে যাই হোক, ইন্দ্র এক্ষুনি চলে আসবে। আসার পথে যদি আম নিয়ে আসে তাহলে আম চটকে চিরা মেখে দিতে হবে। আপাতত আমি চা খাই, নাহলে ভালো লাগছে না। মাথা ধরা ব্যাপারটা যদি যায় তাহলে পরের কাজগুলো এনার্জি সহকারে করব, আর যদি না যায় তাহলে ওই ধরতক্তা মারপেরেক করে রান্না বান্না সব হবে। আজকে বিকেলে আবার যোগব্যায়ামে যাব, বুঝেছেন? আর তো কটা দিন, বৃহস্পতিবার না শুক্রবারে আমাদের প্রোগ্রাম। রুটিওয়ালা কাকার থেকে একখানা রুটি রেখেছি, স্নান করতে ঢুকেছি তখন দেখি রুটিওয়ালা কাকা এসছে। উনি তো এক চক্কর দিয়েই পালায়, ওই তড়ি ঘড়ি করে গায়ে জল ঢেলে বেরোলাম। আজকে রুটিটা না নিলে হবেই না। সকালের দিকে 2 টুকরো রুটি আর একটু চা খেলে পেটে অনেকক্ষণ থাকে, আবার ভারী কিছু খেয়ে ফেললে না দুপুরের খাওয়াটা চোট হয়ে যায়। বেলা করে খাবো, হয়ে যাবে অম্বল। ওই যে অকারণ এসে গেছে আমার প্রভু। চলুন, হ্যাঁ, আমি আমার চায়ের জলটা বসাই। প্রভুর শরীরটা খারাপ, ও এত তাড়াতাড়ি উঠবে না আমি জানি। তবু একবার ডাক দিয়ে আসবো। মোটে আম চটকাতে ইচ্ছা করে না, আমার গা শিরশির করে গো। আগের দিনের আম ছিল, তার থেকে একটা বের করে চিরার সঙ্গে চটকে দিলাম। তবু ভালো, যতদিন বাজারে আম থাকবে ততদিন চিন্তা করতে হবে না সকালে কি খেতে দেবো না দেবো। এমনিটা আমি ছাতুমুড়ি খেয়ে যাই, বাড়ির কাছাকাছি কাজ চললে এইটুকু খেয়ে বেরোলো, 2-2:30-এর মধ্যে এসে আবার দুপুরের খাওয়া খেতে পারবে, বুঝেছেন? গলা খুসখুস করছে। চলুন বোতলগুলো ভরে নিয়ে চা খাবো, নাহলে খালি বোতল ঢপাস 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 পড়বে, ওতে আরও বিরক্তি লাগে। ওই এক একদিন হয় না যে বিরক্তি বিরক্তি বিরক্তি, আজকে মনে হয় সেই রকমই হবে, বলতে পারছি না। সবাই তো দিন শুরু করলাম আপনাদের সঙ্গে, তাই কতগুলো বিরক্তির কথা বললাম, তাই না? কেমন যেন লাগছে গো। আষাঢ় মাস পড়ে গেছে, বর্ষাকাল, এখন ঘন ঘন বৃষ্টি হয়, মানুষের মন মেজাজ ঠিক হয়ে যাবে না? গুমোট একটা গরম, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অথচ বৃষ্টি নেই। বলো তো, ভাল লাগে না। আমার বর্ষাকালটা ভীষণ প্রিয়, যদি বৃষ্টি হয় তো। আর বৃষ্টি না হলে দেখবেন বর্ষাকালে যেন সবচেয়ে বেশি গরম থাকে, গুমোট গরম থাকে। কালকে বিকেলে এমন মেঘ করলো, বাবা কি আর বলবো। এবছর বৃষ্টি কম, সবাই তো তাই বলছে। ইন্দ্র বাজারে টমেটো আনতে গেছিল, সঙ্গে কী বলে বরবটিও নিয়ে এসছে। বরবটিতে পোকা পোকা আর পোকা, সবেতেই পোকা। হাত ধর কি বাতি গো, সারাদিনে যে কতবার হাত ধুই। এটা ধরছি হাত ধুচ্ছি, ওটা নিচ্ছি হাত ধুচ্ছি, ওটা রাখছি হাত ধুচ্ছি, মানে রোগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে এই হাত ধোয়ার ব্যাপারটা, আমি নিজেও বুঝতে পারি। শনিবারে মনে হয় জামাই ষষ্ঠী, এই পোড়া গরমে মেয়ে জামাইরা কি করে যাবে ষষ্ঠী খেতে? তার থেকেও বড় কথা, জামাইয়ের জন্য বাজারপাট করবে কি করে শ্বশুরমশাইরা? তারপরে আবার রেঁধে বেড়ে তাকে খাওয়ানো, শাশুড়িদের অবস্থা খারাপ। অতিরিক্ত গরম থাকলে আমার মাকে বলবো তুমি চলে আসো আমার বাড়িতে, কারণ খাওয়াটা বড় কথা না, আমার মাকে তো একার হাতে বাজার থেকে সব আনতে হবে। যদিও ইন্দ্র সব বাজারপাট করে দেবে, তবুও এটা ধরুন নেই, ওটা নেই, সেটা নেই, তখন তো আর বারবার ইন্দ্রকে ফোন করে বলতে পারবো না, মাকেই যেতে হবে। মায়ের তো সব কিছু মজুত করা থাকে না। মায়ের আবার কারোর বাজার পছন্দ হয় না জানেন। আমাদের ইন্দ্র যদি সুন্দর করে বাজারও করে দেয়, মানে আমার কাছে যেটা সুন্দর সেই রকম বাজার যদি মাকে করে এনে দেয়, মা ব্যাস মুখ ভ্যাচকাবে, রেগে যাবে। হ্যাঁ, এই আনে নাকি, ওই আনে নাকি, বেগুনে বীজ হয়ে গেছে, হ্যাঁ উচ্ছের মধ্যে পোকা, লঙ্কায় ঝাল নেই। নিজের হাতে বাজার করতে করতে অভ্যস্ত তো, কারোর বাজার পাট মোটেই পছন্দ হয় না। আমার বাবা ওই কারণে কোনো দিন বাজারে যায়নি, কোনো দিন বাজারে যায়নি। আমার মা খুব ভালো বাজার করতে পারে।
দর দাম করে আনবে, ওটাই ওনার মজা, বুঝছো? তুমি এখানে এসে বসলে কেন মা? হ্যাঁ, ফ্রিজের সামনে এসে বসতে হয়? সরো, পায়ে পায়ে ঘুরো না মা, হোঁচট খেয়ে পড়বো। পুকুর দুটো নাইটি এনে রেখেছি, সেটা যতক্ষণ না সেলাই করে দেবো মেয়েটা পড়তে পারবে না, আর নতুন নাইটি পরার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঘুম থেকে উঠে এসেই বলবে এখনও নাইটিগুলো সেলাই হয়নি মা। আর মেশিন পারবো, সেট করব, তারপরে না বলো তো? এই যে মটর ডাল দিয়ে করব, তিতার ডাল, মটর ডাল দিয়ে ভালো লাগে, তিতার ডাল, টকের ডাল, তাই না? আমি তো খুব একটা মুসুর ডাল খেতে পারি না গো, মুসুর ডাল খাওয়া বারণ, গায়ে পায়ের ব্যথা বাড়ে। উচ্ছেগুলোর অবস্থা খারাপ, গায়ের কাটা ভেঙে গেছে। শনিবারে বাজার করে আনলে সবজিপাতি খুব একটা ভালো হয় না, টাটকা হয় না। শনিবারে রাতের দিকে এনেছে এগুলো, বুঝেছো কী অবস্থা, শুকিয়ে কাঠ হয়ে গেছে। অল্প দেবো, ভাতটা একটু ডাঁটও রয়েছে জানো, ইন্দ্রর খেতে কষ্ট হবে। একটা ভাত টিপে দেখলাম নরম হয়ে গেছে, এখন দেখি শক্ত ভাত। ভাতটাও ঠিকঠাক নামাতে পারি না, তা কেমন রাঁধুনি হলাম বলুন তো? এত বছর ধরে এই রান্নাঘরের হাল সামলাচ্ছি। প্রভু তিতার ডাল খাবে না, কি ভালো হয়েছে গো তিতার ডালটা, যখন সোমবার দিচ্ছি এত সুন্দর একটা গন্ধ ছাড়লো। ডাল ভালো হয়েছে কি দেখে বুঝবেন? সোমবার দেওয়ার সময় যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই দেখে। ওই দেখুন আবার রোদ্দুর নিভে গেছে। এনে মা, আর দেবো ভাত? ঘরটা ঠান্ডা হোক তারপরে আসছি। কালকে এই যে এই হেয়ার ডাই শ্যাম্পু কালারটা এসছে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এখন আমি ইন্দ্র মারপিট করে মাখবো। ইন্দ্ররও তো লাগে, অনেক কাল আগে থেকেই লাগে। আমি আবার রিসেন্ট ধরেছি, যেটুকু চুল কালো ছিল এই ব্যবহার করতে করতে সেটুকুও সাদা হয়ে গেছে। নাও, ওর খাবার খাবার রেডি? সবে 12:30 বাজে, এখন খাওয়া দাওয়া যাবে না। ও নাটক করবে, সারাদিনই নাটক করবে। হ্যাঁ, সবে 12:30 বাজে। এরকম তেল পটকা ভাজা দিয়ে গরম গরম ভাত, ও দুর্দান্ত লাগে, তাই না? আমার পুপু যখন পেটে ছিল তখন খালি মাছের তেল পটকা খেতে ইচ্ছা যেত। তখন বড় সংসার, কে কার মনের ইচ্ছা পূরণ করে গো? আমি রোজ বাজারের ব্যাগের দিকে তাকিয়ে থাকতাম যে একটু মাছের তেল পটকা এনেছে কিনা কেউ আমার জন্য। দেখি না, নিজের মা ছাড়া আর কেউ বুঝবে না যে মা হওয়ার সময় কতটা কষ্ট হচ্ছে না হচ্ছে। শুধু কি শরীরের কষ্ট, সেই টাইমে যে কি মনের কষ্ট ছিল। হঠাৎ হঠাৎ কান্না পেত, হঠাৎ হঠাৎ কান্না পেত। আমি তো 45 দিন মেডিকেল কলেজে ভর্তি ছিলাম, তা পুরো বেড রেস্ট, আমার ব্লিডিং হতো, সেই জন্য আয়ামাসি রাখার দরকার। তখন অত পয়সা ছিল না, মা বললো তাহলে আমিই থাকি। তা মা ছিল, আর আমি হেঁটে চলে বেড়াতে পারতাম না, সারাক্ষণ বেডের মধ্যে শুয়ে থাকতাম। আমার আশেপাশের সব মায়েরা বাচ্চা হচ্ছে, বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে, আমার সঙ্গে দেখা করে যাচ্ছে, তখন যে আমার কী কষ্ট লাগতো। আর ইন্দ্রকে তো প্রত্যেক দিন যেতে না করেছিলাম। এইখান থেকে সেই মেডিকেল কলেজ, বাড়ির কোন লোকটা যাবে গো? বুঝতে হয় এগুলো। কিন্তু ওই ভিজিটিং আওয়ার্সে সবার বেডের সামনে যখন আত্মীয় স্বজনরা ভরে থাকতো, আমি খালি দরজার দিকে তাকিয়ে থাকতাম, আজকে কি আমার বাড়ির কেউ আসবে, আজকে কি আমার বাড়ির কেউ আসবে। ওই কথাগুলো মনে পড়লে না আমার এখনও কান্না পায়। তারপরে খাওয়াতে এত কষ্ট পেয়েছি, বললাম না মা আমার সঙ্গে ভর্তি, কে আর ভালো মন্দ রেড়ে বেড়ে আমার জন্য নিয়ে যাবে, আমাকে পাঠাবে। তা পাশের বেডে একজন ডিমের কষা দিয়ে ভাত খাচ্ছে, আমার এমন মন হয়ে গেল, ও খেতে পারছে না, তখন মনে হচ্ছে ও ফেলে দিচ্ছে কেন, ওটা তো আমাকে দিয়ে দিলে আমি একটুখানি ভাত খেতে পারতাম। উচ্ছে ভাজা ওর বাড়ি থেকে খাবার আসতো, তা উচ্ছে ভাজা ফেলে দিচ্ছে, আমার মনে হচ্ছে কেন ফেলছে, ওটা তো আমাকে দিয়ে দিতে পারে, আমি তো কটা ভাত খেতে পারতাম ওই উচ্ছে ভাজাটা দিয়ে। মানে এইরকম মেন্টালিটি হয়ে গেছিলো। পুপু পেটে আসা থেকে একদম হওয়া পর্যন্ত আমি খাওয়া দাওয়ায় খুব কষ্ট পেয়েছি। প্রথম 3 মাস তো আমি কিছু খেতেই পারিনি, যা খেতাম তাই বমি হয়ে যেত, মানে পেটে কিছু রাখার জন্য নেই, বুঝেছেন? তারপরে খাওয়া দাওয়া যখন করতে পারলাম তখন আলু সিদ্ধ ভাত এইটুকুই,
না হলে আমি মাছের গন্ধ নিতে পারছি না, তারপরে ভাত ফোটার গন্ধ নিতে পারছি না, সে কি ঝামেলা আর ঝামেলা। এবারে শ্বশুরবাড়ির লোক তো ওগুলো বুঝবে না, নাটক, সবার কাছে নাটক, কিন্তু আমার যে কি হচ্ছে আমি তখন বুঝতে পারছি। তারপরে তো 7 মাস যখন পেটে, তখন আমাকে মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হতে হলো, হয়ে গেল খাওয়া। আমার মা কি করতো জানেন, আমার মায়েরও তখন কেমো হয়েছে, মুখে স্বাদ নেই, সেই বেচারি আমার সঙ্গে ওই হসপিটালে 45টা দিন থাকলো। মা ওই সামনে একটা দোকান বসতো, সেই দোকান থেকে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এনে একটুখানি মেখে ঝুঁকে দিত, ওটাই আমি খেতাম। হসপিটালের খাওয়াও খেতে পারতাম না, শীতে সব সবজি সেই সেদ্ধ করে একটা ঘ্যাট ঘন্ট, আমার খালি ঘেন্না লাগতো যে এই বেগুন এত বড় বড় করে কেটেছে, এর মধ্যে কি জম রয়েছে কে জানে। তারপরে সিম গোটা গোটা তরকারির মধ্যে, আমার খালি মনে হতো এর মধ্যে পশু পাখি নিশ্চয়ই রয়েছে, আমি খাবো না। এইরকম আমার মা ওই তরকারির ভেতর থেকে যে মানে ডুমু ডুমু করা আলু, সেগুলোকে বেছে বের করে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে আমাকে ভাতের সঙ্গে দিত, বুঝলেন? এই হলো আমার খাওয়ার কষ্ট। ওই দেখুন কাকমা ওরা চলে এসে, ঠিক আমাদের খাওয়ার টাইমটা বুঝে গেছে জানেন। ওকে ভাত দেবো, ফড়িংকে দিয়ে নিই তারপরে। আর আগের দিন যখন বলেছিলাম যে ফড়িংয়ের ভাতের পাতে যতটুকু ভাত পড়ে থাকে এই কাকটা খুঁটে খুঁটে খায়, তা এক বন্ধু বলেছিলেন যে ঘরের পোষ্য তো, এই কাক ঠুকে ঠুকে খাচ্ছে, কোথা থেকে কি ইনফেকশন হয় না হয়। ফড়িং খেয়ে আসার পরে মানে ও যতবার খাওয়া দাওয়া করে ততবার ওর খাওয়ার ভাণ্ড আমি মেজে ঘষে দ্বিতীয়বার খেতে দিই, বুঝেছেন? তাই ইনফেকশন হওয়ার কিচ্ছু নেই। ফড়িংয়ের ফেলে দেওয়া ভাত খেয়ে যদি আর একটা কাক শান্তি পায় তো পাক না। এই হলো তেল পটকা মাছের ডিম আলু দিয়ে একটা ভাজা ভাজা তরকারি, খুব ভালো হয়েছে, ঝাল ঝাল করে করেছি তো, অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই সমস্ত জিনিস ঝাল রসুন বাটা বেশি না দিলে খাওয়া যায় না। দেখো কি মাছি। হ্যাঁ, এই হলো লাল লাল করে আলু ভাতে মাখা, আমি একটুখানি খাবো, বাদ বাকিটা ইন্দ্রকে দেবো। আর এই হলো আমার প্রিয় ডাল। ইদানিং আমার মানে এক টানা কোনো জিনিস প্রিয় থাকে না জানেন। এই এখন যেটাকে প্রিয় বলছি, কালকে যদি বলি আমার তিতের ডাল খেতে ভালো লাগে না, আশ্চর্য হবেন না। এই এখন আমার খেতে ভালো লাগছে, আমি খুব এখনে বাঁচি, পরে কি হবে না হবে সেগুলো দেখার দরকার নেই। আমার এরকম অনেক জিনিস আছে যেগুলো একটা টাইমে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আমি নিজেই আশ্চর্য হই যে জীবনে কত পরিবর্তন। আগে টকটকে কালারের শাড়ি জামা কাপড় পরতে ভালোবাসতাম, এখন হালকা। আগে মানুষের সঙ্গে কথা বলতে কি ভালোবাসতাম, এখন একা থাকতে ভালো লাগে। কানের সামনে কেউ ভেচর ভেচর করলে মাথা গরম হয়ে যায়। আগে ভিড়ভাড়টা পছন্দ করতাম, এখন ভিড়ভাড়টা দেখলে দম আটকে আসে। বয়সের সঙ্গে সঙ্গে সবই তো পরিবর্তন হবে, জীবনটাই তো পরিবর্তনশীল। শুভ বিকেল, ঘড়ির কাঁটা 5:30 ঘরে যাব যোগ ব্যায়ামে। আমার বিকেলের সমস্ত কাজকর্ম শেষ, ওপরের ঘর ঝাড় দিলাম, সিঁড়ি ঝাড় দিলাম, রোজ রোজ ওগুলো মোছা যায় না, নিচের ঘর মুছলাম, সকালের দিকে মুছিনি, রোদটা যেই পড়ে গেছে মনে হয় শরীরে আলাদা এনার্জি আসলো। আর বলছি না, সকাল থেকে এই মাথার মাঝখানটা না পুরো ঝিম ধরে রয়েছে। কালকে নতুন হেয়ার ডাই শ্যাম্পুটা দিয়েছি, তাতে কি ব্রেনের তার ফার কেটে গেল নাকি কে জানে ভাই, জানি না। নাহলে কখনো তো এরকম হয় না গো, মাথা যন্ত্রণা করে দপদপ করে সেটা আলাদা, কিন্তু ভেতরটা পুরো ঝিম ধরে রয়েছে। আর জানলার পর্দা সরাতে না সরাতে দেখি অপরাজিতা গাছটা মূর্ছা গেছে। প্রচুর জল খায়, এই দিনে 2-3 বার জল দিলে তবে ভালো থাকবে, বুঝলেন? তা ওকে একা কেন জল খাওয়াবো, সব গাছেই জল দিয়ে দিলাম, পুকু ধূপ ধুনো দিয়ে দেবে সন্ধেবেলাটা। মেইন গেটে সবসময় তালা দিয়ে আমাকে বন্ধ করে রাখে, আমি সবসময় খুলতে পারি না, বাড়ির বাইরে বেরোতে পারি না, এই লোকটা করে। এরকম ছোটোখাটো বিষয় নিয়ে জানো তোমার নামে চাইলে কেস করতে পারি। দেখিয়ে দিচ্ছে যে এই দরজাটা সবসময় খোলা থাকে, ওটা দিয়েই বেরোবো, আমি আর তালা খুলতে পারবো না। কোথায় গেল? ব্যাগটা গোছানোই রয়েছে। আমার হাতে 20 মিনিট সময় আছে, ঠিক আছে?
আমি আস্তে ধীরে যাব, আমি হুড়মুড় করে হাঁটতে পারি না। হুড়মুড় করে কোনো কাজ করতে গেলে শরীরটা ধরাস ধরাস করে। এখনো বাচ্চাগুলোর ক্লাস চলছে, এখনই ঢুকে যাব? ভিতরে জায়গা আছে? ছোট্ট ছোট্ট বাচ্চা। ভাববেন যোগব্যায়াম থেকে ফিরে এসেই মামা ফুচকা খেলো। যোগব্যায়ামটা শিখছি খালি মানসিক শান্তির জন্য। এই মেডিটেশনটা করালো, মাথা ঠান্ডা। আর আজকে চিৎকার চেঁচামেচি করবো না, ঝগড়াঝাটি অশান্তি করবো না। রাতে ভাত খাবো, তা আলু ভাজা বসিয়েছি। আমাদের ঘরে আলু ভাজা সবাই খুব ভালো খায়। ইন্দ্রর জন্য যদি মাছের ঝোল মাংস রেখে দিই, আলু ভাজা দেখলে বলবে আমাকে একটুখানি দাও, মানে এতটাই অমৃত খায়। দুপুরের ডাল রয়েছে, এই যে এই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে রাতে ভাত খাওয়া হবে। যদি বুবু চায় তো ভাতে জল ঢেলে খাবে, পিতার ডাল তো বুঝতে পারছি না খাবে কি খাবে না। তো চলুন বন্ধু, টাটা। এরপরে আর দেখানোর মতো কিচ্ছু নেই। এই আলু ভাজাটা নামিয়ে আমি গা হাত পা ধুয়ে আসবো, তারপরে ইন্দ্র যখন আসবে তিনজনে একসঙ্গে খেতে বসবো, বুঝেছেন? আমি ব্যায়াম থেকে আসার পরে শুধু জামাটা ছেড়ে নিয়েছিলাম, বারবার গা ধুলে আর বাঁচবো না, মরে যাব, বাতের ব্যথা শুরু হয়ে যাবে। ঠিক আছে মা, কি হয়েছে দেখুন না, আমাকে ঠিক জায়গা মতো নিয়ে যাবে। মা, বলটা ভেঙে গেল, খেলার বলটা ভেঙে গেল, আর কত সহ্য হয় বলের? চা চাবান চাবাচ্ছিলি কদিন ধরে, পুরো বলের একটা মাথা খাবলিয়ে তুলে নিয়েছে। যেটুকু ছিল সেটুকু যদি ওর মুখে থাকতো চাবিয়ে চাবিয়ে বমি করতো, ও ফেলে দিয়েছে। 10 বার নালিশ জানাতে আসছে।